নমস্কার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পার্ক সার্কাস ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের মোড়ে, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে নোনা পুকুরের মোড়ে। আমরা এতক্ষণ ছিলাম কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখান থেকে এখন যাচ্ছি কামারহাটি আমার বিধানসভায়। আজকে লাইভটা করার আগে আমার একটা সিদ্ধান্ত আপনাদের জানাই। এই আমার লেখা যদি ঠিক মতো যায় তাহলে অন্তত একটা জয় বাংলা বলে কমেন্ট করবেন, কারণ গাড়িতে এত বেশি ধাক্কা, এত বেশি ব্রেক আর হোঁচট খাওয়ার মতো, তো এটা আটকে যায়। যদি আপনাদের শুনতে কোনো অসুবিধে না হয় তাহলে একটা জয় বাংলা, আমারটা পছন্দ হোক না হোক, অন্তত জয় বাংলাটা শুনলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। আজকে আমি এই লাইভে সবার আগে ঠিক করলাম যে কাল থেকে আমার আরাধ্য দেবতা আমার গুরুদেব রাম ঠাকুর আছেন, মা কালী, মা দুর্গা, জয় জগন্নাথ আছেন, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কাল থেকে আমি একটু আরাধ্য দেবতা চেঞ্জ করব বলে সিদ্ধান্ত নিচ্ছি। তার কারণ, যাদের আমি আরাধনা করি, যাদের এতদিন ধরে পুজো দিয়ে এলাম, ওং তদিষ্ণ পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষু রাততম মাধব মাধব বাচি, ওং নমো নমো বিষ্ণু নমো বিষ্ণু, যাদের পুজো দিয়ে এলাম, আমি দেখছি যে হয় আমার পুজো তাদের কাছে পৌঁছচ্ছে না, অথবা তারা আরাধ্য দেবতার জায়গাটা হারিয়ে ফেলে নতুন কোন শক্তির হাতে পরাজিত হয়ে তাদের যে আরাধ্য ক্ষমতা, দীর্ঘ সংগ্রামের পর তারা ভগবান অবতারের রূপান্তরিত হয়েছিলেন, সেটা তারা অন্য কারোর হাতে তুলে দিয়েছে। আমি ভাবছি আমি আগামীকাল থেকে সকালবেলা উঠে দুজন মানুষকে নমস্কার করব। প্রতি নমস্কার চাই না, একজন মানুষ, দুজনকেই আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তাদের মুখের বাণী আমি প্রতিদিনই টিভিতে, ফেসবুকে শুনতে পাই। প্রথমজন হচ্ছেন ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজ্যের এবং সাংসদ মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। দ্বিতীয়জন হচ্ছেন মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমি আগামীকাল থেকে এদের জন্য দুটো ধূপ জ্বালিয়ে
আলাদা করে একটু তুলসী পাতা দুটো ছবি শিবের মাথায় যেমন দেয়, এদের মাথাতেও দুটো তুলসী পাতা চড়াবে। আমি জানি আমার কথা যারা শুনছেন, প্রথম তারা ভাবছেন লোকটা পাগল হয়ে গেছে, দ্বিতীয় তারা ভাবছেন এও বোধহয় এই নাম লেখাতে চলেছে নবান্নে, কেউ ভাবছেন কথা শুরু হয়ে গেছে বিজেপির সঙ্গে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলি, নিশ্চিন্ত থাকুন, আমি শুধু এই দুজনের পুজো করবো, আর কিছু করবো না। কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে স্বর্গে মর্তে পাতালে এত বড় দেবতা আর বোধহয় কেউ খুঁজে পাবে না। কেন জানেন? এই দুই দেবতার কিছু অনুগামী উন্মত্ত ভক্ত, হাতে লাঠি ডান্ডা, মুখে জয় শ্রীরাম, কপালে বড় গেরুয়া টিপ নিয়ে আজকে সকালবেলা তারা গিয়েছিলেন দক্ষিণেশ্বরের পাশে একটা বড় খোলা মাঠ আছে মন্দিরের পাশে, সেই মাঠে ওরা গিয়ে, বিরাট মাঠ, আমি 11 সাল থেকে এমএলএ আছি, আমি ব্যক্তিগতভাবে কোনোদিন ওই মাঠে যাইনি। আমার ঈশ্বরের নাম করে, আমার রাম ঠাকুরের নাম করে আমি বলছি, আমি কোনোদিন যাইনি। রাস্তা দিয়ে যাবার সময় কখনো কখনো দেখেছি একফালি মাঠ বাইরে থেকে দেখা যায়। সেই মাঠে গিয়ে তারা কি করলেন? সেই মাঠে গিয়ে তারা ধুমধাম লাঠি বাঁশ আকাশে ছুঁড়ে তীব্র আস্ফালন করে এবং গোটা জায়গাটায় একটা ভীতি সঞ্চার করে এবং প্রায় প্রত্যেকটা মানুষকে ভয় পাইয়ে দিয়ে মার ডান্ডা মার ডান্ডা মার ডান্ডা, এই ধরে নিয়ে মার ধর মার বেঁধে আন। শুভেন্দুবাবু শুনছেন? শ্রমিকবাবু শুনছেন? হ্যাঁ রে, কেউ শুনছে? লোক আছে দেখছে? তো আমি আপনাদের বলি, অভিযোগটা কি জানেন? 70 বিঘে জায়গা, 70 বিঘে জায়গা যখন মেট্রো প্রসারিত হলো দক্ষিণেশ্বর এবং বরানগর নোয়াপাড়া পর্যন্ত, ওই জায়গাটায় মেট্রোর কাজ হচ্ছিল আমার ওখানে যাওয়ার আগে থেকে। 70 বিঘে জায়গা, কবে মেট্রোর কাজ শেষ হয়েছে সেটাও আমি জানি না, কবে মেট্রোর জায়গা ওখান থেকে মাল সরেছে সেটাও আমি জানি না। তার কারণ একসময় আমি মেট্রোর নেতৃত্বে থাকলেও দীর্ঘদিন আমি রাজ্য রাজনীতিতে এত বেশি জড়িয়ে পড়েছি, আমি সেইভাবে দেখতে পারিনি। সেইখানে গিয়ে তারা চিৎকার করে বলল, এই মদন মিত্র, 25 লাখ টাকা করে মাসে নিয়েছ। উনি বাপরে, 25 লাখে কটা শূন্য? 25 লাখ করে 12 বছর ধরে তুমি নিয়ে গেছো। এই কোম্পানি, একটা কোম্পানি নাকি ওই ফাঁকা জায়গায় বাস রাখে। প্রথম কথা হচ্ছে যে আমি ট্রান্সপোর্টের চেয়ারম্যান ছিলাম, সেটা সরকারি ট্রান্সপোর্টের, তার সঙ্গে প্রাইভেট বাসের কোনো ব্যাপার ছিল না। 2, পৌরসভার মধ্যে কে কোথায় রাখবে রাখবে না, কি জমি, কোনটা পিডব্লিউডির কোনটা আরআরের, এটা দেখা আমার কথা নয়। এটা পৌরসভা বলতে পারে, তারা জানাতে পারে কার জমি কে নিয়েছে।
বললো 70 বিঘে জমি। আচ্ছা, 70 বিঘে জমি লুট করা যায়? 70 বিঘে জমি লুট করে 25 লাখ টাকা করে মাসে ভাড়া নিয়েছি। আমি শুভেন্দুবাবু আর শ্রমিক বাবুর কাছে অনুরোধ করছি, আমি ভাড়া দেবো, অন্তত আমার 2 কাঠা জায়গা আমার দিন না ব্যবস্থা করে। আপনাদের হাতে তো সরকার। আমি 2 কাঠায় কাঠা পিছু আমি অন্তত 10,000 টাকা করে 20,000 টাকা মাসে ভাড়া দেবো। আমি একটা অফিস করতে চাই, জায়গাটা চওড়া আছে, ওখানে আমি একটা হকারদের অফিস করতে চাই। এ তো কুম্ভকর্ণ পারত না, কুম্ভকর্ণের বিরুদ্ধে এই অভিযোগ ছিল না। 70 বিঘে ইন্টু 12 লাখ ইন্টু 25 বছর, এই 70 বিঘে ইন্টু 25 লাখ ইন্টু 12 বছর। আপনারা কি করছেন? কাদের পাঠাচ্ছেন? কাদের দিয়েছেন রাজার পাঠ? কদিন আগে দেখলাম বিটি রোডের মোড়ে একটা জায়গা, কি ভিলা না কি নাম, আমি জীবনে 2 বার গেছি। একটা ওখানে একটা স্কুল আছে, স্কুলের বাচ্চাদের কিছু প্রোগ্রাম ছিল। আরেকবার ওখানে কোন একটা কারোর, আমার মনে পড়ছে না, যাদের কারখানা আছে, সেই কারখানার কোনো অনুষ্ঠান বা কোনো বিয়ে বাড়ি কিছু ছিল, আমি গিয়েছিলাম। সেই কি ভিলা, সেটাও নাকি আমার, এবং সেখানেও নাকি আমি গেস্ট হাউস তৈরি করেছি। তাহলে ওখানে গেস্ট হাউস, এখানে 70 বিঘে জমির উপরে 25 লাখ টাকা করে। তো তারপর আমি মদন মিত্র, আমি থাকবো কেন এখানে? আমি চলে যাবো আমেরিকায়, বাইরে চলে যাব। শুভেন্দুবাবু, আপনার পরিবার খুব পুরনো পরিবার, দীর্ঘদিন আপনাদের বাড়িতে বসেই আমরা শুনেছি পিছাবনির কাহিনী। শ্রমিক বাবু, আপনি একজন যথেষ্ট শিক্ষিত মানুষ। আপনাদেরকে বলি, একটু কর্পোরেশনের দলিলটা দেখবেন। আমি যে বাড়িটায় থাকি, ওটা 1875 সালের বাড়ি। আমার ঠাকুর দাদা রায়বাহাদুর সতীশচন্দ্র মিত্র ওই বাড়িটা করেছিলেন। তিনি করেছিলেন 28 কাঠার উপর বাড়ি 1875 সালে। সেই বাড়ি আমরা এত কোটি 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 হাজার কোটি রোজগার করেছি, সে 28 কাঠা এসে আজকে 4 কাঠায় দাঁড়িয়েছে। সব আমরা বিক্রি করে দিয়েছি, মানে বিক্রি করতে বাধ্য হয়েছি। তার কারণ বাড়ি ঋণে জর্জরিত হয়ে গেছিল, ট্যাক্সে, সবকিছু মেটাতে গিয়ে আমাদের শুধু বিঘে 2 ছিল মোর বই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। আমি কহিলাম, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। আমি আপনাদের কাছে আবেদন করব, হয় আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন, আপনাদের পার্টির ছেলেদের বলুন স্টেটমেন্ট করে আমরা মিথ্যে কথা বলেছি, আর না হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। একটা লোক টিভিতে দেখিয়ে যাচ্ছে যে আসমানি ভিলা তৈরি করেছে, সুইমিং পুল দেখাতে পারেননি। এঁদো পুকুর আছে, সেই এঁদো পুকুরে কিছু ওই সব মাছ আছে, ছোট ছোট মাছ। ওটা তো একটা উইমেন্স কোঅপারেটিভের জন্য, ওখানে মেয়েরা কাজ করে, মেয়েরা তারা কিসব তৈরি করে, এবং তার জন্য তো আলাদা রিসিভার আছে।
আর না হলে যে বাসের কোম্পানি ওই দক্ষিণেশ্বরের পাশের ওই জায়গায় রাখে, দয়া করে তাদের থেকে স্টেটমেন্ট নিয়ে একটা অন্তত পুলিশ এনকোয়ারি করে বলুন যে না, মদন মিত্রের সঙ্গে জড়িত নয়। আমার ওখানকার কাউন্সিলর, তার নাম হচ্ছে অরিন্দম ভৌমিক আব্বা। ওর অপরাধ কি? ওর অপরাধ হচ্ছে ওইখানকার কাউন্সিলর। কিন্তু একজন কাউন্সিলর সরকারের 70 বিঘে জমি সে একটা প্রাইভেট মালিককে দিয়ে দিল, একটা বাস মালিককে, আর সরকার চুপ। আমি মানলাম তৃণমূলের সরকার বিকলাঙ্গ ছিল, আমি মানলাম তৃণমূলের সরকার চুপ করেছিল আমাদের জন্য। এখন তো আমাদের সরকার নেই। লোকে জিজ্ঞেস করছে আপনি এত চুরি করেছেন, আপনার পেটে এত জায়গা, 70 বিঘে জায়গা খেয়ে ফেলেছেন, তার আগে আবার কি ভিলা, তার মধ্যে গেস্ট হাউস, তারপরে আপনি রোজ ঘুরে বেড়াচ্ছেন কি করে? রোজ প্রেসের সামনে আসছেন কি করে? এই যে আমি এখন কামারহাটিতে যাচ্ছি, হ্যাঁ, আমি দোষের মধ্যে একটা বিরাট দোষ। যবে থেকে পলিটিক্স করেছি তবে থেকে কোনোদিন জানতাম না যে আন্দোলন করতে গেলে পুলিশকে গালি দেওয়া যায় না। এটা জানতাম না, এবং কখনো কোনোদিন কেউ, কোনো রাজনীতিবিদ পুলিশকে গালাগাল দেয়নি, এবং পুলিশও আমাদের গালাগাল দেয় না। যখন আমাদের মেয়েদের গায়ে, দিল্লির পুলিশ, আমাদের পুলিশ নয়, পশ্চিমবঙ্গের পুলিশ নয়, দিল্লির পুলিশ অকথ্য নোংরা ভাবে আমাদের মেয়েদের গায়ে এবং তাদের চুল টুল ধরে টানাটানি করা সবকিছু। এবং যখন আমি বুঝতে পারলাম ওরা আমার মাথায় আঘাত করতে যাচ্ছে, তখন আমি বলেছিলাম যে আজকে এইভাবে আমাদের নির্মমভাবে মারছেন তো পুলিশ তো চলে যাবে, দিল্লির পুলিশ। আমরা তো ইলেকশন জিতেছি, আপনাদের তো থানা চালাতে হবে, আমাদের কোঅপারেশন তো লাগবে। এটা বলা যদি অন্যায় হয়, সঙ্গে সঙ্গে আমি বলেছি যে আমার কোনো কথায় যদি পুলিশ কর্মী আঘাত পেয়ে থাকেন আমি দুঃখিত। কিন্তু তার পরের দিন থেকে আমার সঙ্গে থাকে, সকালে থাকে, বিকেলে থাকে, বেলগড়িয়া থাকে, আড়িয়াদহ থাকে, কামারহাটি থাকে, যাকে পাচ্ছে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, যাকে পাচ্ছে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর বিজেপিকে খুশি করার জন্যে কোমরে দড়ি দিয়ে, হাতে দড়ি দিয়ে তাকে ঘোরাচ্ছেন। আমি যদি বলি যাদের আপনারা ঘোরাচ্ছেন তাদের একজনের নাম যদি বলি যে তার কাছে অন্তত 10,000-এর বেশি মানুষ উপকৃত হয়েছে, তারা যদি দাঁড়িয়ে স্টেটমেন্ট দেয়, তাদের শরীরের থেকে, বুকের থেকে রক্ত দেওয়া থেকে, তাদের পরিবারের বাড়ি বাঁচানো থেকে, তাদের স্কুলে ভর্তি করে দেওয়া থেকে, যে বুকের রক্ত ঢেলে তাদের তাকে এইভাবে ঘোরাচ্ছে। আচ্ছা, আমরাও তো একদিন ক্ষমতায় ছিলাম। পুলক বাবু, আপনি তো, আপনার বাড়িতেই গোপাল শাহ আমার থাকার জায়গা করে দিয়েছিল। আমি তো তখন জানতাম না, আমার একটা বাড়ি ভাড়ার দরকার ছিল। আপনার বাড়িতেই আমাকে প্রথম থাকার জায়গা করেছিল, পরে আমি দক্ষিণেশ্বরে একটা বাসা পেয়ে চলে যাই। রাজুবাবু, আপনিও আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। মানস মুখার্জি, আপনি 3 বার আমার কাছে, 2 বার আমার কাছে পরাজিত হয়েছেন, এবং আমি কামারহাটি থেকে 3 বার এবং আমতলা থেকে 1 বার, 4 বারের বিধায়ক হয়েছি। আমরা তো আপনাদের কাউকে কোমরে দড়ি বেঁধে ঘোরাইনি। আমরা তো কোনো সিপিএম এর নেতাকে কাউর বাড়ি ভেঙে, আমি জানি বলবেন যে আমরা কিছু করিনি। দেখুন, করার কি প্রয়োজন পড়ে?
করার কি প্রয়োজন পড়ে? আজকে ধরে অ্যারেস্ট করে ডাকাতির কেস দিয়ে বলছেন 2 বছর আগে আমি কার কাছে 1,500 টাকা চেয়েছি। আমাদের মেয়রদের রোজ ফোন করে থ্রেট করছেন। সল্টলেকের মেয়র কৃষ্ণা তাকে থ্রেট করে বলছেন বহু জমা আছে, একদম ধরে ভেতরে পাঠিয়ে দেবো, ইমিডিয়েটলি রিজাইন করুন। হয় আপনারা প্রতিদিন সকালে এই কথাটা বন্ধ করুন যে যারা আমাদের নাম নিয়ে, বিজেপিতে কোনো গুন্ডামি চলবে না, যারা আমাদের নাম নিয়ে অত্যাচার করবেন, যারা আমাদের নাম নিয়ে কোনো গুন্ডামি করবেন, তাদের ছবি দিন, আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেব। ছবি দেওয়ার তো দরকার নেই। পুরো সিনেমার থেকেও 3D ছবির থেকেও ঝকঝকে ছবি আসছে রোজ। হাতে লাঠি, কুঠার, ডান্ডা সব কিছু নিয়ে। আমি শুধু আপনাদের অনুরোধ করব, হয় আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। শুভেন্দু বাবু আপনি একজন এমএলএ, শ্রমিক বাবু আপনি একজন এমপি। প্রতিনিধিদের সম্মান রাখা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। যদিও অবশ্যই যদি সেই প্রতিনিধির বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষ যদি কোনো অন্যায় না থাকে, আর যদি প্রমাণ সাপেক্ষ অন্যায় থাকে তাহলে আমাদের বলুন, দেখে আমাদের বলুন যে এই অপরাধ আপনাদের নামে আছে। আমার কেন্দ্রে যেতে পারছেন, আমার কেন্দ্রের লোক জিজ্ঞেস করছে মদনবাবু আপনাকে এতবার জেতালাম, আপনি এত চুরি কোথায় রেখেছেন? আর 70 বিঘে জায়গা চুরি করা যায়, আর 25 লক্ষ টাকা করে মাসে 12 বছর টানা 13 বছর। রিজার্ভ ব্যাংকে ছাপিয়ে যাবে। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমার নামে অভিযোগ সমস্ত মিথ্যে, এবং প্রমাণ করতে পারলে আমি মাথা নিচু করে লোকতন্ত্রের রায় মেনে নেব। এবং পরিশেষে বলি, এই এত বিঘে খাওয়ার পর, এত হাভেলি দেখাবার পরে আপনারা চাইলে আমার পার্টি অ্যালাউ করলে আমি কালকে আবার ইলেকশন লড়তে রাজি আছি। আবার জিতবো, এই কামারহাটি থেকেই জিতবো। কারণ কামারহাটির মানুষ জানে, যে মানুষটা কোভিডের সময় বাড়ি ছেড়ে একটা গোডাউন বা কোনো কর্মীর বাড়িতে সারা রাত থেকে লরির পর লরি আনিয়ে চাল ডাল নিয়ে 4 মাস ধরে বাড়িতে বাড়িতে, তখন আমাদের একজন সহকর্মীকে নিয়ে আমি গিয়েছিলাম। আমার ওখানে জেনিত আছে, জেনিতে ভর্তি করার সঙ্গে সঙ্গে জেনিত আমার রিকোয়েস্ট করেছিল যে আপনি যা বলবেন তাই করবো, আপনি দয়া করে নিয়ে যান, এটা কোভিড এখানে ঢুকেছে বললে আমরা একদম শেষ, আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে। আমি সেই সহকর্মীকে নিয়ে রাত 2:30টার সময় ফোর্টিসে গিয়েছিলাম। ফোর্টিস সময় বলেছিল একটা লম্বা বাঁশের ডগায় টাকাটা বেঁধে গেটের বাইরে থেকে ওই বাঁশটা ফোর্টিসের দরজার ভেতরে ঢোকাতে, ওই টাকাটা ওরা খুলে নেবে, খুলে বাঁশটা আবার ফেরত দিয়ে দেবে। এবং ওই ফোর্টিসে ওই কোভিডের রোগীকে কোনো ট্রলি বা অ্যাম্বুলেন্স না দিয়ে বলেছিল বুকে হেঁটে ঘষতে ঘষতে এসে ভর্তি হওয়া। তার পরের দিন তাকে, আপনারা জানেন যে বুকের একটা একমো, একটা বিশেষ মেশিন আছে, যে মেশিন কোনো মানুষ যদি পরপর 3 দিন নেয় এমনি
মরণাপন্ন হয়ে পড়ে। এত যন্ত্রণা ওই মেশিনটা নিতে ডক্টর রাজা ধরের নেতৃত্বে নিতে হয়েছিল। আমার নেতৃত্বে কম করে হলো শুধু সাগর দত্তে 1-2 হাজার তো বটেই, একটাই কাজ ছিল খালি স্বাস্থ্য ভবনের নাম ঠিকানা পাঠানো, আর স্বাস্থ্য ভবন লিখে পাঠাতো 402, 304 সাগর দত্ত। অ্যাম্বুলেন্স ছিল না, ওই 102 লেখা অ্যাম্বুলেন্স গুলো যার পাশে কেউ যেতে পারত না। তাই আপনাদের কাছে করজোরে বলছি, এটা একবারও ভাববেন না যে আমি ক্ষমা চাইছি বা কোথাও একটু বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা আছে। না না, আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, জীবনে কোনো ফেভার নিতে যাব না। এমনকি বিধানসভায় যদি আমার গণতান্ত্রিক অধিকার, হাল ছেড়ো না বন্ধু শুধু কণ্ঠ ছাড়ো, যদি কণ্ঠ বন্ধ করে দেয়, যদি আমার রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশির সঙ্গীত হারা, আমাবস্যার কারা তো করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা, তুমি কি বেসেছ ভালো। আপনাদের কাছে শুধু এইটুকুনি অনুরোধ, ভদ্রলোকের ছেলে হিসেবে ভদ্রতা জবাব চাইছি, আর যদি অভদ্রতা করে থাকি তাহলে প্রমাণ নিয়ে আপনারা অভদ্রতা করুন, কিন্তু প্রমাণ ছাড়া অভদ্রতা করলে সেটা পাপ, দুর্বৃত্তাচার এবং অনাচার এবং ঔদ্ধ অহংকার প্রকাশ পায় বলে মানুষ করছে। সেই জন্যেই এত জোর নিয়ে, বুকের পাটা নিয়ে বলছি, কাল নির্বাচন হলে আবার জিতবো কামারহাটিতে, ইটস মাই চ্যালেঞ্জ। কিন্তু আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দিন দিন আপনাদের পদোন্নতি হোক। এই কারণে চাইছি পদোন্নতি। আমি শিওর 1 মাসে আপনারা যা দেখিয়েছেন, আপনাদের যত পদোন্নতি হবে তত পশ্চিমবাংলার অবনতি হবে। আপনাদের যত প্রতিদিন ক্ষমতা বাড়বে, পশ্চিমবঙ্গ উচ্ছন্নে উঠে যাবে। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা এমন ক্ষমতা পান যাতে 3 মাস পুজোর মা দুর্গার ঘন্টা বাজার আগেই পশ্চিমবঙ্গ রাজ্যটা একটা দাবানলে পরিণত হয়। ককরোচ কালচার না জেঙ্গি নয়, ককরোচ কালচার নয়। অপেক্ষা করুন, সময় সব কথা বলবে। তবে ওইখানে যে গাড়ি রাখে বাস, তার মালিককে গিয়ে জিজ্ঞেস করুন কত টাকা দিয়েছে, কি ডকুমেন্ট সই করেছি, আর আমাকে কেন দিয়েছে। এইটা অন্তত এই সম্মানটুকু আমায় দেওয়ার চেষ্টা করুন। গড শেখ। জয় বাংলা, জয় জয় মমতা, জয় তৃণমূল, জয় জগন্নাথ।